আজকে আমরা পশ্চিমবঙ্গের শাসনের প্রায় ১৫ বছরের একটা সময়কালকে খুব কাছ থেকে দেখব। এই সময়টাতে ঘটে যাওয়া একের পর এক প্রাতিষ্ঠানিক সংঘাত আর বড় বড় চ্যালেঞ্জগুলো নিয়ে একটা গভীর বিশ্লেষণ করা যাক। শুরুতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেটা আদালত নিযুক্ত জাতীয় মানবাধিকার কমিশনের একটা কমিটি করেছিল। তাদের রিপোর্টে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসনের বদলে শাসকের আইন চলছে। একবার ভাবুন, এই একটা কথায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আর প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে কত বড় প্রশ্ন তুলে দেয়। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল সুরটা বেঁধে দেবে। তো জাতীয় মানবাধিকার কমিশনের মতো একটা সংস্থা কেন এমন একটা কঠোর মন্তব্য করল? এর পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের মূলত ৩টে দিকে নজর দিতে হবে। ১. প্রাতিষ্ঠানিক সংঘাত, ২. নির্বাচনী হিংসা, আর ৩. দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। তাহলে চলুন প্রথম বিষয়টায় ঢোকা যাক। রাজ্য আর কেন্দ্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে লাগাতার সংঘাত দেখা গেছে, তা আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল সিস্টেমকে কতটা প্রভাবিত করেছে সেটাই এখন দেখব। দেখুন, এগুলো কিন্তু কোনো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা ধারাবাহিক সংঘাতের প্যাটার্ন কিন্তু বেশ স্পষ্ট। ২০১৯ সালে সিবিআই আর কলকাতা পুলিশের মধ্যে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে শুরু করে একেবারে ২০২৪-এ দেশের রাষ্ট্রপতিকে ঘিরে প্রোটোকল বিতর্ক, প্রত্যেকটা ঘটনাই কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কের অবনতির দিকেই ইঙ্গিত করে। এই সংঘাতের একটা খুব সরাসরি উদাহরণ ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচন। সেই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে মুখ্যমন্ত্রীর একটি মন্ত্র ঘিরে তুমুল বিতর্ক হয়, যেখানে তিনি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলেছিলেন। এর প্রতিক্রিয়ায় কিন্তু নির্বাচন কমিশন চুপ করে থাকিলি। তারা বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখে এবং ওই মন্তব্যকে শুধু উস্কানিমূলক আর অসংযুক্তই বলেনি, বরং এটাও বলেছিল যে এই ধরনের কথা দেশের নিরাপত্তা বাহিনীর মনোবলকে সরাসরি আঘাত করতে পারে। শুধু বড় প্রতিষ্ঠানগুলোই নয়, সংঘাতের আরেকটা দিকও কিন্তু ছিল, যেমন রাজনৈতিক কার্টুনের জন্য মানুষকে গ্রেফতার করার মতো ঘটনাও ঘটেছে। পরে অবশ্য আদালত রায় দেয় যে এটা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটা অন্যায় হস্তক্ষেপ। এতক্ষণ তো আমরা দেখলাম উচ্চ পর্যায়ের প্রাতিষ্ঠানিক সংঘাতের কথা, কিন্তু এর প্রভাবটা সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ে? চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে সেই দিকে নজর দেয়া যাক, মানে রাজনৈতিক আর সাম্প্রদায়িক হিংসার দিকে। এই সংখ্যাটা একবার দেখুন, ৫৫রও বেশি। এটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এটা ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারানো মানুষের সংখ্যা। আমরা প্রায় নির্বাচনী সহিংসতা শব্দটা শুনি, কিন্তু এই সংখ্যাটা যেন তার পেছনের কঠিন বাস্তবটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পরিস্থিতি এতটাই উদ্বেগের ছিল যে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টকে পর্যন্ত বলতে হয়েছিল যে নির্বাচন করানো মানে হিংসা করার লাইসেন্স দেওয়া নয়। আদালতের এই একটা মন্তব্যই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা গুরুতর ছিল। আর এই হিংসার চিত্রটা কিন্তু একটা দুটো নির্বাচনেই আটকেনি, একটা প্যাটার্ন চোখে পড়বে। বারবার পঞ্চায়েত নির্বাচনে খুন, বোমাবাজির অভিযোগ, আবার বিধানসভা ভোটের পর বিরোধী সমর্থকদের ওপর প্রতিশোধমূলক আক্রমণের অভিযোগ। শুধু তাই নয়, কালিয়াচক, ধুলাগড়ের মতো জায়গায় বা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মানে হিংসার এই ধারাটা বিভিন্ন রূপে বারবার ফিরে এসেছে। এখন প্রশ্ন হল, এই যে এত সংঘাত, এত হিংসা, এর পেছনের চালিকা শক্তিটা কি? আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ পর্বে আমরা সেই কথিত অর্থনৈতিক দিকটা খতিয়ে দেখব। মানে বড় বড় দুর্নীতির কেলেঙ্কারিগুলো কিভাবে এই রাজনৈতিক কাঠামোকে টিকিয়ে রাখতে সাহায্য করে বলে অভিযোগ ওঠে, সেটা দেখব। এবার আসা যাক সেসব অভিযোগের দিকে, যা এই রাজনৈতিক কাঠামোকে অর্থ যোগান দেয় বলে মনে করা হয়। শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে গরু পাচার, কয়লা চুরি, এমনকি সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশন বণ্টনের দুর্নীতি, এই প্রত্যেকটা বড় অভিযোগই এখন কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তের আওতায় রয়েছে। এই পুরো পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার জন্য এনএইচআরসির রিপোর্টে একটা বিশেষ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক আমলাতান্ত্রিক অপরাধী যোগাসাজশ। এর মানেটা কি? সোজা কথায় বললে এটা এমন একটা ব্যবস্থার দিকে ইঙ্গিত করে যেখানে অভিযোগ অনুযায়ী শাসক দলের স্বার্থে অপরাধী জগৎ, প্রশাসন আর রাজনৈতিক নেতারা একসঙ্গে মিলেমিশে কাজ করে। খুব সম্প্রতি
সন্দেশখালির ঘটনাটা যেন আমাদের এই পুরো আলোচনার একটা বাস্তব উদাহরণ হয়ে সামনে এসেছে। দেখুন কিভাবে সবকটা বিষয় এক জায়গায় মিলে যাচ্ছে। শুরুটা হয়েছিল একটা দুর্নীতি তদন্তকে ঘিরে হিংসা দিয়ে, তারপর সেখান থেকে বেরিয়ে এলো মারাত্মক সব অভিযোগ, আর শেষে পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হলো আদালতকে। এটা যেন আমাদের আলোচনার প্রত্যেকটা দিকের এক বাস্তব প্রতিচ্ছবি। তাহলে এই পুরো বিশ্লেষণটা আমাদের কোথায় এনে দাঁড় করালো? একটা খুব মৌলিক প্রশ্নের সামনে। যখন প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে ভরসা কমতে থাকে আর হিংসার রাজনৈতিক সংস্কৃতির একটা চেনা ছবি হয়ে ওঠে, তখন একটা গণতন্ত্রের ভবিষ্যৎ কী হতে পারে? এই বড় প্রশ্নটাই আজ আমরা সবার ভাবনার জন্য রেখে গেলাম।